আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সেলজুক সাম্রাজ্যের ইতিহাসের এক নতুন এবং ধামাকা পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা সাক্ষী হব ইতিহাসের এক যুগান্তকারী মুহূর্তের। গজনীর রুক্ষ প্রান্তর থেকে উঠে আসা তুঘরিল বেগ আজ দাঁড়িয়ে আছেন স্বপ্নের নগরী বাগদাদের তোরণদ্বারে। আমরা দেখব কিভাবে তিনি আব্বাসীয় খলিফাকে উদ্ধার করে জিতে নিলেন পূর্ব ও পশ্চিমের সুলতান উপাধি। কিন্তু এই বিজয়ের মুকুট কি এত সহজেই মাথায় রাখা যায়? আজকের পর্বেই আমরা দেখব এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা, দেখব বাগদাদের পতন এবং এক আহত বাঘের মতো তুঘরিল বেগের ফিরে আসার রোমাঞ্চকর কাহিনী। এবং সবশেষে আমরা বিদায় জানাবো এই সাম্রাজ্যের দুই মহান স্থপতিকে, যাদের মৃত্যু সেলজুকদের ঠেলে দেয় এক ভয়াবহ গৃহযুদ্ধের মুখে। সিংহাসন নিয়ে যখন রক্তক্ষয়ী লড়াই শুরু, তখন কে ধরবে এই সাম্রাজ্যের হাল? সব মিলিয়ে আজকের পর্বটি হতে যাচ্ছে টান টান উত্তেজনায় ভরপুর। তো চলুন আর দেরি না করে ইতিহাসের সেই শ্বাসরুদ্ধকর অধ্যায়ে প্রবেশ করা যাক। 1055 খ্রিস্টাব্দের এক সকাল, বাগদাদের তোরণদ্বারে তখন এক অভূতপূর্ব দৃশ্য। যে শহর একদিন ছিল বিশ্বের জ্ঞান, বিজ্ঞান আর সভ্যতার ধ্রুবতারা, শিয়া বুইদদের দীর্ঘ অপশাসনে তা আজ ম্রিয়মাণ, শ্রীহীন। কিন্তু সেই সকালে বাগদাদের আকাশ বাতাস কেঁপে উঠল এক নতুন আগমনে। দিগন্ত জুড়ে ধুলোর ঝড় তুলে আসছেন সেলজুক ঈগল তুঘরিল বেগ। তবে তুঘরিল বেগের এই আগমন কোনো সাধারণ সামরিক অভিযান ছিল না। তিনি জানতেন, বাগদাদ জয় করা মানে কেবল কোনো মাটির দুর্গ বা পাথরের দেয়াল দখল করা নয়। এর অর্থ হল মুসলিম বিশ্বের আত্মাকে পুনরুদ্ধার করা। তাই তিনি তার বাহিনীকে দিলেন এক কঠোর নির্দেশ: শহরে প্রবেশ করতে হবে সুশৃঙ্খলভাবে, কোনো লুটতরাজ নয়, সাধারণ মানুষের এক চুল পরিমাণ ক্ষতিও যেন না হয়। সেলজুকরা এখানে ধ্বংস করতে আসেনি, এসেছে রক্ষাকর্তা হয়ে। সেলজুকদের এই বিশাল অথচ পিন পতন নীরবতার মতো সুশৃঙ্খল বাহিনী দেখে বুইদ শাসক আল মালিক আল রাহিমের মনোবল মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যে বুইদরা দীর্ঘ 1 শতাব্দীরও বেশি সময় ধরে আব্বাসীয় খলিফাদের হাতের পুতুল বানিয়ে রেখেছিল, তুঘরিল বেগের তলোয়ারের ঝলকানিতে তাদের সেই শতাব্দী প্রাচীন দম্ভ ধুলোয় মিশে গেল। কোনো রক্তগঙ্গা নয়, কোনো আর্তনাদ নয়, প্রায় বিনা প্রতিরোধেই বুইদরা আত্মসমর্পণ করল। এক রাজকীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে তুঘরিল বেগ বাগদাদে প্রবেশ করলেন। সাধারণ জনতা, যারা বছরের পর বছর ধরে অরাজকতায় ভুগছিল, তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে চোখের জলে এই নতুন তুর্কি বীরকে স্বাগত জানাল। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে: খলিফা আল কাইম বিল্লাহের রাজদরবার। দরজা খুলে প্রবেশ করলেন তুঘরিল বেগ। কিন্তু চমকপ্রদ ব্যাপার হল, তিনি একজন দোর্দণ্ড প্রতাপশালী বিজেতা হিসেবে ঢুকলেন না, ঢুকলেন একজন বিনয়ী সেবক হিসেবে। তুঘরিল খলিফার সামনে অত্যন্ত শ্রদ্ধার সাথে কুর্নিশ করলেন এবং খলিফার হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করলেন। এই দৃশ্যটি ছিল মুসলিম বিশ্বের ঐক্যের এক অনন্য প্রতীক। একদিকে আরবের আধ্যাত্মিক নেতৃত্ব, অন্যদিকে তুর্কিদের অদম্য সামরিক শক্তি। এই দুয়ের মিলন ঘটল বাগদাদের বুকে। খলিফা আল কায়েম দীর্ঘদিনের বন্দিদশা থেকে মুক্ত হয়ে তুঘরিল বেগকে এমন এক সম্মানে ভূষিত করলেন, যা এর আগে কেউ পায়নি। তিনি তুঘরিল বেগকে উপাধি দিলেন সুলতান উল মাশরিক ওয়াল মাগরিব, অর্থাৎ পূর্ব ও পশ্চিমের সুলতান। ভাবা যায়, এই উপাধি কেবল একটি নাম ছিল না, এটি ছিল সেলজুকদের রাজনৈতিক ও ধর্মীয় বৈধতার চূড়ান্ত দলিল। এর মাধ্যমে তুঘরিল বেগ আর কেবল একজন তুর্কমেন দলপতি রইলেন না, তিনি হয়ে উঠলেন সমগ্র সুন্নি মুসলিম বিশ্বের জাগতিক শাসক। শুক্রবারের জুমার খুতবায় খলিফার নামের পাশেই সগৌরবে উচ্চারিত হতে লাগল সুলতান তুঘরিল বেগের নাম। বাগদাদ বিজয় সেলজুকদের জন্য কেবল ক্ষমতার পালাবদল ছিল না, এটি ছিল এক নতুন যুগের সূর্যোদয়। তুঘরিল বেগ বাগদাদে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনলেন। ধ্বংসপ্রায় মসজিদ ও মাদ্রাসাগুলো সংস্কারের নির্দেশ দিলেন। তার জাদুকরী স্পর্শে বাগদাদ আবার তার হারানো গৌরব ফিরে পেতে শুরু করল। যাযাবর জীবন ছেড়ে সেলজুকরা এবার মনোনিবেশ করল সভ্যতা বিনির্মাণে। গজনীর রুক্ষ প্রান্তর থেকে শুরু হওয়া সেই অদম্য যাত্রা আজ বাগদাদের সিংহাসনে এসে পূর্ণতা পেল। দন্দনাকানের সেই ছোট স্ফুলিঙ্গ আজ এক বিশাল দাবানলে পরিণত হয়ে আলোকিত করছে সমগ্র মধ্যপ্রাচ্য। তুঘরিল বেগের হাত ধরে প্রতিষ্ঠিত হলো এক বিশাল সাম্রাজ্য, যা এশিয়া মাইনর থেকে শুরু করে হিন্দুকুশ পর্যন্ত তার আধিপত্য বিস্তার করতে শুরু করে। কিন্তু ইতিহাসের পথ কি এতটাই মসৃণ? ক্ষমতার এই চূড়ায় বসে তুঘরিল বেগ কি জানতেন সামনেই অপেক্ষা করছে এক অনাকাঙ্ক্ষিত ঝড়?
সুলতানুল মশরিক ওয়াল মগরিব, পূর্ব ও পশ্চিমের সুলতান। উপাধিটা শুনতে যত গর্জনশীল, এর ভার ঠিক ততটাই ভারী। তুগরিল বেগের কাঁধে তখন গোটা সুন্নি মুসলিম বিশ্বের আমানত। বাগদাদে সেলজুকদের এই অভাবনীয় উত্থান সুন্নি বিশ্বের স্বস্তি এনে দিলেও হাজার মাইল দূরে মিশরের কায়রোতে বসে থাকা ফাতেমীয় খিলাফতের শাসকদের ঘুম হারাম করে দিল। তারা সমীকরণটা খুব সহজেই মিলিয়ে ফেলল। তুগরিল বেগ কেবল বাগদাদ দখল করেননি, তিনি আসলে শিয়া ফাতেমীয়দের আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকতে এসেছেন। ফলে শুরু হলো রাজনীতির এক নোংরা খেলা, এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র। কিন্তু ইতিহাস বড়ই নিষ্ঠুর। তুগরিল বেগ যখন সাম্রাজ্যের সীমানা বিস্তারে ব্যস্ত, ঠিক তখনই আঘাত এলো। আর এই আঘাত বাইরের কোনো শত্রু থেকে নয়, এলো ঘরের ভেতর থেকে। যার ধমনীতে বইছে একই রক্ত, সেই আপন সৎ ভাই ইব্রাহিম ইনাল ক্ষমতার লোভে অন্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করলেন। ভাবুন তো একবার, যেই ভাইয়েরা একদিন কাঁধে কাঁধ মিলিয়ে দন্দনাকানের প্রান্তরে গজনভিদের বিরুদ্ধে জীবন বাজি রেখেছিল, আজ ক্ষমতার মোহ তাদের একে অপরের তলোয়ারের নিচে দাঁড় করালো। সেলজুক ইতিহাসের এক চরম ট্র্যাজেডি। তুগরিল বেগ বাধ্য হলেন বাগদাদ ছেড়ে ইব্রাহিম ইনালের বিদ্রোহ দমন করতে হামাদানের দিকে রওনা হতে। আর বাগদাদকে অরক্ষিত দেখার ঠিক এই মুহূর্তটির জন্যই ওত পেতেছিল ফাতেমীয়দের চর এবং সাবেক বুইদ সেনাপতি কুখ্যাত আরসালান বাসাসিরি। সে ছিল মরুভূমির সেই ধূর্ত শিয়ালের মতো, যে সিংহ গুহা থেকে বেরোলেই রাজত্ব দখলের স্বপ্ন দেখে। তুগরিল বেগ শহর ছাড়তেই বাসাসিরি ফাতেমীয়দের পূর্ণ সহায়তায় এক বিশাল বাহিনী নিয়ে বাগদাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। বাগদাদের রক্ষীরা প্রাণপণে লড়াই করল, কিন্তু সেলজুকদের মূল বাহিনী ছাড়া আর সুলতানের নেতৃত্ব ছাড়া সেই প্রতিরোধ কতক্ষণ টেকে? 1058 খ্রিস্টাব্দে বিশ্ব এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হল। বাগদাদের মসনদ থেকে আব্বাসীয়দের সেই ঐতিহ্যবাহী কালো পতাকা টেনে নামানো হলো। তার বদলে বাগদাদের আকাশে ওড়ানো হলো ফাতেমীয়দের সাদা পতাকা। খলিফা আল কায়েমকে পুনরায় বন্দী করা হলো, অপদস্থ করা হলো এবং জোরপূর্বক জুমার খুতবায় ফাতেমীয় খলিফার নাম পাঠ করানো হলো। সুন্নি বিশ্বের জন্য এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। এই দুঃসংবাদ যখন বাতাসের আগে তুগরিল বেগের কানে পৌঁছল, তিনি তখন হামাদানে সদ্য ইব্রাহিম ইনালের বিদ্রোহ দমন করেছেন। নিজের ভাইয়ের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের ক্লান্তি তখনও তার শরীরে, হাতে তখনও হয়তো স্বজনের রক্তের দাগ। কিন্তু বাগদাদের পতনের সংবাদ তাকে বিদ্যুতাড়িত করল। তিনি জানতেন বাগদাদ হাতছাড়া হওয়া মানে সেলজুকদের এতদিনের সমস্ত অর্জন ধূলিসাৎ হয়ে যাওয়া। খলিফাকে অপমানিত হতে দেখে শান্তশিষ্ট তুগরিল বেগের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সাধারণত কোনো সেনাপতি যুদ্ধের পর তার বাহিনীকে বিশ্রাম দেন, কিন্তু তুগরিল বেগ সেই সাধারণের কাতারে ছিলেন না। তিনি তার ক্লান্ত শ্রান্ত সেনাবাহিনীকে বিশ্রাম নেওয়ার সুযোগটুকুও দিলেন না। তিনি জানতেন এখন বিশ্রাম মানেই পরাজয়। ঘোড়ার মুখ ঘুরিয়ে তিনি হুঙ্কার দিলেন, গন্তব্য আবার বাগদাদ, তবে এবারের অভিযান কেবল রাজ্য জয়ের জন্য নয়, এটি ছিল এক নির্মম প্রতিশোধের অভিযান। বাসাসিরি ভেবেছিল তুগরিল বেগ গৃহযুদ্ধে দুর্বল হয়ে পড়েছেন, ভাইয়ের সাথে লড়তে লড়তে তিনি ক্লান্ত। কিন্তু সে জানত না, আহত বাঘ সুস্থ বাঘের চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর হয়। তুগরিল বেগ শপথ নিলেন, বাগদাদকে পুনরুদ্ধার না করা পর্যন্ত এই ঘোড়ার পিঠ থেকে আমি নামব না। মরুভূমির বুক চিরে ধুলো উড়িয়ে সেলজুক বাহিনী ঝড়ের বেগে ধেয়ে চলল বাগদাদের দিকে। তাদের গতি ছিল এতই তীব্র যে মনে হচ্ছিল স্বয়ং মৃত্যু ধেয়ে আসছে। অন্যদিকে বাগদাদে তখন বাসাসিরি বিজয়ের উৎসবে মত্ত। সে ভাবছে বাগদাদ এখন তার, কিন্তু হঠাৎ দিগন্তের দিকে তাকিয়ে তার মুখের হাসি মিলিয়ে গেল। দিগন্তে ধুলোর ঝড়। সে বুঝতে পারল সেলজুক ঈগল তার শিকার ছিনিয়ে নিতে ফিরে আসছে। তার বুকের ভেতর শুরু হলো এক অজানা কাঁপন। বাগদাদের প্রান্তরে এবার মুখোমুখি হবে দুই প্রবল প্রতিপক্ষ। একদিকে বিশ্বাসঘাতক বাসাসিরি, যে ফাতেমীয়দের পুতুল, আর আরেকদিকে ক্ষুব্ধ, আহত এবং প্রতিশোধ পরায়ণ সুলতান তুগরিল বেগ। বাগদাদের মাটি কি আবারও রক্তে লাল হতে যাচ্ছে? বাসাসিরির গুপ্তচরেরা যখন ধূলিমলিন অবস্থায় হাঁপাতে হাঁপাতে খবর নিয়ে এলো যে তুগরিল বেগের বিশাল বাহিনী সাক্ষাৎ মৃত্যুর মতো ঝড়ের গতিতে বাগদাদের দিকে ধেয়ে আসছে, তখন বাগদাদের দখলদার বাহিনীর মধ্যে যেন আতঙ্কের হিমশীতল স্রোত বয়ে গেল। ভাবুন তো একবার, যে বাসাসিরি মাত্র কিছুদিন আগেও দম্ভবরে বলেছিলেন যে সেলজুকদের সূর্য অস্তমিত, তাদের যুগ শেষ, সেই বাসাসিরি এবার হাড় কাঁপানো ভয়ে বুঝতে পারলেন তিনি আসলে সিংহের গুহায় হাত দিয়েছেন। তিনি উপলব্ধি করলেন
তুঘরিল বেগ কোনো সাধারণ সেনাপতি নন, তিনি এমন এক প্রলয়ঙ্করী ঝড় যার সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা বাসাসিরির ভাড়াটে ফাতেমীয় সৈন্যদের কোনো দিনও ছিল না। প্রাণ ভয়ে বাসাসিরি বাগদাদ ছেড়ে পালানোর পথ খুঁজতে শুরু করলেন। তিনি জানতেন শহরের পাথরের দেয়ালের ভেতরে অবরুদ্ধ হয়ে থাকলে মৃত্যু সুনিশ্চিত। তাই জীবন বাঁচাতে তিনি তার অনুগত কিছু বাহিনী নিয়ে রাতের অন্ধকারে চোরের মতো শহর ছেড়ে পালানোর চেষ্টা করলেন। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন সেলজুকদের সবচেয়ে বড় শক্তি হল তাদের গতি। তুঘরিল বেগের ক্ষিপ্র অশ্বারোহী বাহিনী শিকারী ঈগলের মতো প্রস্তুত ছিল। বাগদাদের উপকণ্ঠে এক সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ সংঘর্ষ হল। পালানোর পথ রুদ্ধ দেখে বাসাসিরি তলোয়ার ধরলেন ঠিকই, কিন্তু বিশ্বাসঘাতকতার শাস্তি যে কত নির্মম হতে পারে তা তিনি প্রতি মুহূর্তে টের পেলেন। সেলজুক তলোয়ারের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল বাসাসিরির শেষ প্রতিরোধ। বাগদাদের তপ্ত মাটি বিশ্বাসঘাতকের রক্তে রঞ্জিত হল, আর এই রক্তের দাগের মাধ্যমেই চিরতরের জন্য ইরাকের বুক থেকে ফাতেমীয় ষড়যন্ত্রের কালো ছায়া মুছে গেল। এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী বাসাসিরির পতন হল ধুলোর মাঝে, তুচ্ছ এক পলাতকের মতো। বাগদাদ আবার মুক্ত হল, কিন্তু তুঘরিল বেগের আসল মিশন তখনও বাকি। তার দৃষ্টি তখন ফুরাত নদীর তীরে এক দুর্গম দুর্গের দিকে, যেখানে ফাতেমীয়রা খলিফা আল কাইমকে বন্দী করে রেখেছিল। তুঘরিল বেগ কোনো সেনাপতি বা দূতের ওপর ভরসা করলেন না, তিনি স্বয়ং ছুটলেন তার আধ্যাত্মিক নেতাকে উদ্ধার করতে। তিনি নিজে সেই দুর্গে প্রবেশ করলেন এবং খলিফাকে সসম্মানে মুক্ত করে আনলেন। এটি ছিল এক অভাবনীয় দৃশ্য। একজন শক্তিশালী সুলতান খলিফার সামনে দাঁড়িয়ে বিনীতভাবে মাথা নত করছেন। বাগদাদের রাস্তায় যখন খলিফা এবং সুলতান পাশাপাশি প্রবেশ করলেন, তখন জনতার আনন্দাশ্রু আর বাঁধ মানল না। দীর্ঘ 1 বছরের অরাজকতা, লুটতলাজ আর শিয়া আধিপত্যের অপমানের পর বাগদাদে আবার শান্তির সুবাতাস ফিরে এলো। জুমার নামাজের সময় মসজিদে মসজিদে আবার গর্বের সাথে আব্বাসীয় খলিফার নামে খুতবা পাঠ করা হলো, আর সেই সাথে উচ্চারিত হলো রক্ষাকর্তা সুলতান তুঘরিল বেগের নাম। ফাতেমীয়দের সাদা পতাকাকে ছিঁড়ে ফেলে আবার ওড়ানো হলো আব্বাসীয়দের কালো পতাকা। এই বিজয় তুঘরিল বেগকে ইতিহাসের এমন এক অনন্য উচ্চতায় নিয়ে গেল যা কল্পনা করাও কঠিন। খলিফা আল কাইম কৃতজ্ঞতা স্বরূপ এমন এক প্রস্তাব দিলেন যা সেলজুকদের জাতে তুলে দিল। তিনি নিজের কন্যার সাথে তুঘরিল বেগের বিবাহের প্রস্তাব দিলেন। ইতিহাসের ছাত্র হিসাবে আমাদের বুঝতে হবে, এই বিবাহ কোনো সাধারণ রাজকীয় বিয়ে ছিল না। এটি ছিল রাজদণ্ড এবং ধর্মদণ্ডের এক পবিত্র সেতুবন্ধন। এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তুঘরিল বেগ আর কেবল একজন সামরিক শাসক বা তুর্কমেন দলপতি রইলেন না, তিনি হয়ে উঠলেন খলিফার জামাতা এবং মুসলিম বিশ্বের অবিসংবাদিত অভিভাবক। তার রক্ত মিশে গেল খলিফার রক্তের সাথে। এভাবেই বাগদাদের মাটিতে দাঁড়িয়ে এক যাযাবর নেতা হয়ে উঠলেন সমগ্র মুসলিম উম্মার রাজনৈতিক এবং সামরিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। বাগদাদ আবার মুক্ত হল। বাসাসিরির ফাতেমীয় ষড়যন্ত্র ধূলিসাৎ করে তুঘরিল বেগ খলিফাকে তার হৃত সম্মান ফিরিয়ে দিলেন। মনে হচ্ছিল সেলজুকদের সামনে এখন কেবলই সোনালী সময়। কিন্তু বন্ধুরা, ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বিজয় এবং বিষাদ সব সময় হাত ধরাধরি করে চলে। বাগদাদের আকাশে বিজয়ের সূর্য যখন মধ্য গগনে, ঠিক তখনই সেলজুক শিবিরে নেমে এলো এক গভীর অমানিসার অন্ধকার। 1060 খ্রিস্টাব্দ পৃথিবী থেকে বিদায় নিলেন তুঘরিল বেগের সবচাইতে বড় শক্তি, তার নিজের ভাই এবং সেলজুক সাম্রাজ্যের পূর্বাঞ্চলের অঘোষিত সম্রাট চাগরি বেগ। চাগরি বেগ কেবল তুঘরিলের ভাই ছিলেন না, তিনি ছিলেন সেলজুক সাম্রাজ্যের মেরুদণ্ড। দ্বন্দ্বনাকান থেকে শুরু করে খোরাসানের প্রতিটি যুদ্ধে চাগরি ছিলেন অজেয়। ভাইয়ের মৃত্যুতে তুঘরিল বেগ যেন নিজের ডান হাতটি হারালেন। সাম্রাজ্য শোকস্তব্ধ হল, কিন্তু শোক করার সময় নেই সুলতানের, কারণ এক বিশাল অনিশ্চয়তা তখন রাজপ্রাসাদের করিডোরে ফিসফিস করছে। তুঘরিল বেগ ছিলেন নিঃসন্তান, বার্ধক্য তাকে গ্রাস করছে, শরীরের শক্তি ফুরিয়ে আসছে। সবার মুখে তখন একটাই প্রশ্ন, তুঘরিল বেগের পর কে ধরবে এই বিশাল সাম্রাজ্যের হাল? কে পড়বে সুলতানের মুকুট? জীবনের শেষ সময়ে এসে বিচক্ষণ তুঘরিল বেগ এমন এক সিদ্ধান্ত নিলেন যা ইতিহাসের গতিপথ বদলে দিল। যৌক্তিক এবং যোগ্যতার বিচারে চাগরি বেগের বড় ছেলে আল পার্সলান তখন খোরাসানের শাসনকর্তা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তিনি ছিলেন সাক্ষাৎ যুদ্ধের দেবতা, যার তলোয়ারের ঝনঝনানি শুনলে শত্রুরা পথ পাল্টাত। সবাই ভেবেছিল তুঘরিল বেগের পর আল পার্সলানই হবেন পরবর্তী সুলতান। কিন্তু দরবারের অভ্যন্তরীণ নোংরা রাজনীতি আর সম্ভবত তার স্ত্রীর প্রভাবে তুঘরিল বেগ এক অদ্ভুত এবং বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বসলেন। তিনি উত্তরাধিকারী মনোনীত করলেন চাগরি বেগেরই আরেক পুত্র, অল্প বয়সী, রাজনীতিতে অনভিজ্ঞ এবং ব্যক্তিত্বহীন সুলাইমানকে।
একজন বাঘের বদলে সিংহাসনে বসানো হলো এক হরিণকে। এই একটি ভুল সিদ্ধান্ত সেলজুক সাম্রাজ্যকে এক ভয়াবহ গৃহযুদ্ধের মুখে ঠেলে দিল। 1063 খ্রিস্টাব্দে রায় শহরের প্রাসাদে শুয়ে 70 বছর বয়সে মহান সুলতান তুঘরিল বেগ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যে মানুষটি যাযাবর তুর্কিদের বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছিলেন, তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো। কিন্তু সেই শোকের চেয়েও বড় হয়ে দেখা দিল ক্ষমতার নগ্ন দ্বন্দ্ব। তুঘরিল বেগের ওসিয়ত অনুযায়ী সুলাইমান নিজেকে সুলতান ঘোষণা করলেন, কিন্তু সাম্রাজ্যের অভিজ্ঞ উজির এবং সেনাপতিরা জানতেন এই বিশাল সাম্রাজ্য সামলানোর ক্ষমতা সুলাইমানের নেই। আর ঠিক এই সুযোগটি নিলেন সেলজুক পরিবারের আরেক বিদ্রোহী সদস্য কুতালমিশ। তুঘরিল বেগের চাচাতো ভাই কুতালমিশ, যিনি অনেক আগে থেকেই সিংহাসনের গোপন দাবিদার ছিলেন, তিনি ভাবলেন এটাই সেরা সুযোগ। তুঘরিলের মৃত্যু সংবাদ শোনা মাত্রই তিনি বিশাল বাহিনী নিয়ে রাজধানীর রায় দখলের জন্য ধেয়ে এলেন। সুলাইমানের পক্ষে এই ঝড় সামলানো ছিল অসম্ভব। তিনি ছিলেন ঝড়ের মুখে খড়কুটোর মতো। সেলজুক সাম্রাজ্য যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম, তখন সবার দৃষ্টি গেল পূর্বে, খোরাসান। সেখানে তখন নিজের ডেরায় বিশ্রাম নিচ্ছিলেন এক সিংহ, চাগরি বেগের যোগ্যতম পুত্র আল্প আরসলান। রাজধানীর সব খবর তার কানে পৌঁছচ্ছিল। তিনি বুঝলেন চাচার আবেগী সিদ্ধান্তে সাম্রাজ্য আজ ধ্বংসের মুখে। তিনি মেনে নিতে পারলেন না যে তার পিতা এবং চাচার রক্তে গড়া এই সাম্রাজ্য কুতালমিশ বা সুলাইমানের মতো অযোগ্যদের হাতে ধ্বংস হয়ে যাবে। আল্প আরসলান হুঙ্কার দিলেন। তিনি সুলাইমানের শিশুসুলভ দাবি প্রত্যাখ্যান করলেন এবং কুতালমিশের বিদ্রোহ দমনের জন্য নিজের বিশাল বাহিনী নিয়ে রাজধানীর দিকে যাত্রা শুরু করলেন। শুরু হতে যাচ্ছে এক নতুন লড়াই, সেলজুক বনাম সেলজুক। সিংহাসনের লোভে আজ আপন রক্তই দাঁড়িয়েছে রক্তের বিরুদ্ধে। একদিকে বিদ্রোহী চাচা কুতালমিশ, অন্যদিকে ইতিহাসের মহানায়ক ভাতিজা আল্প আরসলান। কে পড়বে তুঘরিল বেগের রেখে যাওয়া সেই ভারী মুকুট? আল্প আরসলান কি পারবেন চাচা কুতালমিশকে পরাজিত করে সেলজুক সাম্রাজ্যকে এক সুতোয় গাঁথতে? নাকি গৃহযুদ্ধে শেষ হয়ে যাবে সেলজুকদের স্বপ্ন? সিংহাসন দখলের এই শ্বাসরুদ্ধকর লড়াই এবং আল্প আরসলানের উত্থানের গল্প জানতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন এই রোমাঞ্চকর ইতিহাস। দেখা হবে আগামী পর্বে, যেখানে নির্ধারিত হবে সেলজুকদের ভাগ্য। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।